আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ও উপসর্গে আরও ৫৮ মৃত্যু, সর্বোচ্চ ২৪.১১% শনাক্তের রেকর্ড। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় জেকেজি ডাক্তার সাবরিনা গ্রেফতার, হরাহাবির রিজেন্টের শাহিদকেও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি। রিজেন্ট এবং জেকেজির প্রতারণায় বিস্ময় কাদেরের, আওয়ামী লীগের লোকেরা এসব অপকর্মেই ব্যস্ত বলেছেন ফখরুল। নদ নদীর পানি আবারও বাড়ছে, বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় বন্যা, চরম দুর্ভোগে লাখো মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় দেশে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২,৩৫২। ১১,০৫৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন, শতকরা বিবেচনায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিকে আরও ৫,৫৮০ জন সহ মোট সুস্থ হয়েছেন ৯৩,৬১৪ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। কোনো নিয়ন্ত্রণ মানছে না করোনার ভয়াবহতা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যে ২৪.১১% সর্বোচ্চ হার করোনার চোখ রাঙানির বার্তাই দিচ্ছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ১,৮৩,৭৭৫ জনের। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১,৮৬০ জন পুরুষ ও ৪৯২ জন নারী। ২৪ ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছর একজন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ ৩ জন, ৪১ থেকে ৫০ ৪ জন, ৫১ থেকে ৬০ ১৫ জন, ৬১ থেকে ৭০ ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৬ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৫৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ ৯৩,৬১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০.৯৩%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষায় আরও সচেতন হলে আক্রান্তের প্রকৃত চিত্র পাওয়া যাবে। পরীক্ষার হারের সঙ্গে যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই যে বৃদ্ধি পেয়েছে নাম্বার, কতজন আপনার পজিটিভ হয়েছেন সেদিক থেকে দেখলে কিন্তু আমরা দেখতে পাই যে নিম্ন গতির দিকে আছে। যদি আমরা এই পরীক্ষার আরও ব্যাপ্তি বাড়াতে পারি তাহলে তখনই আমরা আসলে উপলব্ধি করতে পারবো যে আমরা সংক্রমণ বৃদ্ধির দিকে আছি না একই অবস্থায় আছি না নিম্নের দিকে যাচ্ছি। আসছে ঈদের সময় পরিস্থিতির অবনতি ঠেকাতে এখনই কার্যক্রম হাতে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে কুমিল্লায় ৫ জন সহ বিভিন্ন জায়গায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং পরিবারের ৭ সদস্য সহ ১০৫ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভাইরাসটির লক্ষণ নিয়ে মারা গেছেন ৫ জন। করোনায় চট্টগ্রামে মারা গেছেন ২ জন। এছাড়া ভাইরাসটিতে নতুন শনাক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবারের ৭ সদস্য সহ ১০৫ জন। এদিকে বরিশালে করোনায় ২ জন এবং উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত পটুয়াখালীতে ১ জন মারা গেছেন। নতুন শনাক্ত ৩৭ জন। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে এক বৃদ্ধা মারা যান। এছাড়া এই রোগে নতুন শনাক্ত টাঙ্গাইলে ২৫ জন, নড়াইল ১৭ ও গোপালগঞ্জে ১৫ জন। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সোমবার সাবরিনাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। গ্রেফতারের পরপরই ডাক্তার সাবরিনাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে শো কজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুরে নেওয়া হয় তেজগাঁও উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। তদন্তে জেকেজির প্রধানের সঙ্গে ডাক্তার সাবরিনার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, রোগীদের সাথে প্রতারণায় সরাসরি জড়িত ছিলেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী।
সরকারি কর্মকর্তা সে কখনোই আরেকটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যানও থাকতে পারেন না, আবার চেয়ারম্যান থাকার পর উনি মুখপাত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না। আবার তার হাজব্যান্ড, আমরা যখন গ্রেপ্তার করলাম তাদেরকে, তার তড়িঘড়ি তাকে আবার চেয়ারম্যান থেকে ইচ্ছা করলেই বহিষ্কারও করতে পারেন না। আরেকটা হলো 2টা আত্মসাৎ মামলা আছে। ওনারা যে বিভিন্ন জায়গায় বুথ করেছেন, তারা আর্টশো স্থাপন করেছেন, তারা ল্যাপটপ ফ্যান নিয়েছেন বিভিন্ন দোকান থেকে ভাড়া হিসেবে, একটারও ভাড়া পরিশোধ করেন নাই। তো সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ডাক্তার সাবরিনা নিজেকে কখনো দেশের প্রথম মহিলা কার্ডিয়াক সার্জন, কখনো বা বিতর্কিত প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান পরিচয় দিতেন বলে জানান তিনি। কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তার যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে, টাকার বিনিময়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপত্র সংগ্রহ করে এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে জেকেজির প্রতারণার দায় সাবরিনা এড়াতে পারেন না বলে মনে করে পুলিশ। তার অপকর্মের সহযোগীদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিদেশে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহেদকে না ধরা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন আইজিপি। এদিকে শাহেদের প্রতারণায় সহযোগীদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে র্যাব। করোনার নমুনা পরীক্ষায় নিষ্ঠুর জালিয়াতির ঘটনায় 6 জুলাই রাজধানী উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। ঘটনার পর থেকে পলাতক হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম। শুধু করোনার নমুনা পরীক্ষা জালিয়াতি নয়, অভিযানের পর একে একে বের হয়ে আসতে থাকে শাহেদের প্রতারণার নানা খবর। তাকে গ্রেফতারের নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিগগিরই শাহেদকে গ্রেফতার করা হবে। দেশে বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, যদি কিভাবে আমি তো জানি না। আমরা খুঁজছি, আমরা শীঘ্রই আমরা আশা করি তাকে আমরা ধরতে সক্ষম। আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বের হওয়ার সুযোগ নেই শাহেদের। আমরা চেষ্টা করছি তাকে ধরার জন্য, আমাদের সমস্ত ইউনিটগুলো কাজ করছে, আমরা জানেন, এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি আমরা, এবং তাকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে উত্তরা রিজেন্ট হাসপাতাল থেকে জব্দ করা হয়েছে শাহেদের পাসপোর্ট এবং করোনার নমুনা জালিয়াতির কম্পিউটার হার্ড ডিস্ক। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শাহেদের বিরুদ্ধে নতুন করে 20টি মামলা সহ মোট 56টি মামলার তথ্য প্রমাণ এখন তাদের হাতে। বিভিন্ন ব্যক্তির সাথে উনি প্রতারণা করেছেন, আর্থিক কেলেঙ্কারি করেছেন, এই সকল বিষয়ে এই মামলাগুলো মূলত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রুজু করা হয়েছে। যারা শাহেদের সঙ্গে নাম জড়িয়ে আসছে, যারা শাহেদের সম্পৃক্ততা আমরা বিভিন্ন সময় জানতে পাচ্ছি, মূলত এটা তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তার সাথে আমরা সকল প্রকার তথ্য আমরা শেয়ার করছি। এটা পরবর্তীকালে আইনগতভাবে যখন এটা তদন্ত করা হবে তখন বাকিটা তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন উনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। সারা দেশ থেকে প্রতারণার শিকার অনেক মানুষ যোগাযোগ করে শাহেদের অপকর্মের তথ্য দিচ্ছেন বলেও জানান র্যাব কর্মকর্তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরীক্ষায় 2টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বিএনপি বিষোদগার ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য তার। বলেন, লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন জনগণের জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র ও ডাবল স্ট্যান্ডার্ড এরই মধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরকারের অবহেলা ও অজ্ঞতার জন্য পরিস্থিতি খারাপ হয়েছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, করোনা টেস্ট দুর্নীতিতে আওয়ামী লীগের লোকেরা জড়িত। করোনা রোগীদের স্বাস্থ্যসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের হটলাইন কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, করোনার এই দুর্যোগে বিএনপি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে 2,25,00,000 মানুষের কাছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগে হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুরু থেকেই করোনা মোকাবিলায় উদাসীনতার পাশাপাশি সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বেড়েছে দেশের বেশিরভাগ নদ নদীর পানি। বড় বন্যার ঝুঁকিতে উত্তর ও মধ্যাঞ্চল, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। কয়েকটি জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে, চরম দুর্ভোগে কাটছে দুর্গতদের দিন। ফুসছে নদী, ডুবছে বাড়িঘর, ফসলি জমি। ভয়াবহ বন্যার শঙ্কায় নদী পাড় ও আশপাশের মানুষ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে অবনতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। জেলার বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী। সুরমার পানি বিপদসীমার উপরে। বন্ধ হয়ে গেছে জেলা সদরের সাথে তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক যোগাযোগ। বিগত কিছুদিন আগে কিন্তু বন্যা ছিল, বন্যা পানি কমতে না কমতে আবার বন্যা শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের কাছে যে মজুদ খাদ্য শস্য এবং টাকা রয়েছে, বিশেষ করে 400 মেট্রিক টন চাল এবং 8 লক্ষ টাকা জিআর ক্যাশ রয়েছে। এর পাশাপাশি শিশু খাদ্য হিসাবে 3 লক্ষ টাকা রয়েছে। পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতিও খারাপের দিকে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপরে। দুর্ভোগে উপশহরের বাসিন্দারা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় অন্তত 70,000 মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে সীমান্তবর্তী কলমাকান্দা ও বারহাট্টা উপজেলা। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপরে। পানিবন্দী জীবন শতাধিক চর, দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামের 80,000-এর বেশি মানুষের। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। পানিতে ভাত তরকারি আনতে পাইনি, শুকনিয়ে খেয়ে আসি। কেউ আমাদের খোঁজ খবর নেয় না, আমরা না খেয়ে আসি। তিস্তার পানিতে তলিয়েছে নীলফামারীর নিম্নাঞ্চল। ডুবেছে বসতবাড়ি ও ফসলি জমি। ভোগান্তিতে 2 উপজেলার প্রায় 10,000 পরিবার। ভারতের গজলডোবা ব্রিজের সবকটি গেট খুলে দেয় ভয়াল রূপ নিয়েছে তিস্তা। ব্যারেজের 44টি গেট খুলে দিলেও স্বাভাবিক থাকছে না নদীর প্রবাহ। ব্যারেজের তীরবর্তী বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গাইবান্ধায়ও ঘাগড়, করতোয়া ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। গেল বন্যার ধকল যেতে না যেতেই দ্বিতীয় দফা এ বন্যায় দিশেহারা পানিবন্দী মানুষ। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপরে। প্রথম দফা বন্যার পানি নেমে যেতে না যেতেই আবারও বন্যার কবলে চরম দুর্ভোগে হাজারো মানুষ। বেড়েছে ভাঙনের তীব্রতা। বড় বন্যার শঙ্কায় স্কুল ও আবাসনগুলোকে প্রস্তুত রাখা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানি 7 দিন পিছন পানির তলত নষ্ট হসে, আবার মনে করে বিছনা নিয়ে পাচ্ছে কালকে, আবার এই যে পানি কাল থেকে আবার শুরু। সিরাজগঞ্জে পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। দুর্বিষহ দিন কাটছে দুর্গতদের। খালি ঘরে থাকে এদিকে বন্যা, এদিকে ওদিকে মহামারী করোনা, কোনো পানিতে হাঁটতেছি না। খাদ্য খাওয়ার দিক দিয়ে আমরা মরে যাওয়ার উপস্থিত হয়ে গেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদগাহ বা উন্মুক্ত জায়গার পরিবর্তে যার যার কাছের মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের জন্য মুসল্লিদের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে এক আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় এই অনুরোধ জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় আরও জানানো হয়, ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে দেশের হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। সভায় অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এর পক্ষে আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ, আল্লামা মুফতি রুহুল আমিন সহ অনেকে। কোরবানির ঈদের কারণে নিয়মনীতির তোয়াক্কা না করলে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বক্ষব্যাধি চিকিৎসকরা বলছেন, বর্তমান স্থিতিশীল অবস্থা ধরে রাখা গেলে ধীরে ধীরে সংক্রমণের হার কমে যাবে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বায়ু দূষণের কারণে এমনিতেই বাংলাদেশে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। এবার বিশ্বব্যাপী করোনার ভয়াল থাবা বাংলাদেশের শ্বাসতন্ত্রের সমস্যা এনেছে নতুনত্ব। তাই করোনা আক্রান্ত ব্যক্তি অথবা সুস্থ সবার জন্যই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম জরুরি বলে মত দিয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। দীর্ঘ করে শ্বাস গ্রহণ করা, পরবর্তীতে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দিয়ে শ্বাসের ব্যায়াম দিনে 3 থেকে 5 বার, অথবা কেউ যদি মনে করে রেসপাইরোমিটার বলে একটা 3 বল ডিভাইস আছে, এটার মাধ্যমে সে শ্বাসের ব্যায়াম করবে, সেটাও করতে পারে। এটা হচ্ছে যারা সুস্থ আছেন। যারা অসুস্থ হয়ে গেছেন কোভিডে, তার শোয়াটা যেন এমনভাবে হয় যেমন অসুস্থকালীন উপুর হয়ে শোয়া, যেটাকে আমরা প্রন পজিশন বলি, অথবা সাইড হয়ে বালিশ নিয়ে শোয়া,
যেটাকে একটা বিশেষ আমরা শোয়ার ভঙ্গি বলি, এখানে সাধারণত ফুসফুসে অক্সিজেন যাওয়ার ক্ষমতাটা ফুসফুসের বৃদ্ধি পায়। নানামুখী উদ্যোগ আর ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর কারণে করোনায় আক্রান্তের গতি গত কিছুদিন সমান্তরাল বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে কোরবানির ঈদে জনসমাগম নিয়ে আতঙ্কিত তারা। এখন যদি এভাবে ধরে রাখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে আমরা একটা লেভেল অফ ডাউন ট্রেন্ডসের দিকে যাচ্ছি মনে হচ্ছে। এটা আমি একটা হোপফুল বা একটা আশাবাদী জিনিস দেখাচ্ছি বলছি, কিন্তু বিষয়টা হলো আমাদের সতর্কতার দিকে যদি আমরা ল্যাক্স হয়ে যাই, আমরা যদি কোরবান উপলক্ষে গরুর হাটে প্লাস ইত্যাদিতে ব্যাপকভাবে আমরা সমাগত হয়ে যাই, তাহলে কিন্তু এই জিনিসটা আবার হয়তো আরেকটা সেকেন্ড ওয়েভ সৃষ্টি হতে পারে। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি আক্রান্তদের দ্রুত আইসোলেশনে পাঠানোর তাগিদ দেন চিকিৎসকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আইনমন্ত্রী নিয়মিত কোর্ট খুলে দেওয়ার কথা জানালেও আরও কিছুদিন ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এদিকে সবার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর উপায় বের করার দাবি আইনজীবীদের। প্রধান বিচারপতি বলেছেন যে এই কমপ্লেইন পিটিশন করাটা আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক আদালতে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা পূর্ণাঙ্গ কোর্ট চালু করবেন এবং সেইভাবেই সীমিত আকারে পূর্ণাঙ্গ কোর্ট স্বাভাবিক আদালত চালু হবে। সংসদে আইনমন্ত্রী কথা বললেও করোনা ভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে নিয়মিত আদালত চালুর বিষয়ে একমত হতে পারেননি বিচারপতিরা। বুধবারেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এ সপ্তাহ থেকেই ভার্চুয়াল কোর্টে ডিভিশন হাইকোর্ট বেঞ্চ বা দ্বৈত বেঞ্চ চালুর। করোনার প্রকোপ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের সব আদালতও বন্ধের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে দফায় দফায় বাড়ে সাধারণ ছুটির মেয়াদ, এতে বাড়তে থাকে আদালত বন্ধের মেয়াদও। সেই পরিস্থিতিতে বিচার প্রার্থীদের দুর্ভোগ বিবেচনা করে ১১ মে থেকে জরুরি বিষয় শুনানিতে শুরু হয় ভার্চুয়াল আদালত কার্যক্রম। সম্প্রতি সরকারি অফিস আদালত খুলে দিলেও দীর্ঘদিন নিয়মিত কোর্ট বন্ধ। পরিস্থিতি বিবেচনায় এখন কোর্ট খোলার দাবি সাধারণ আইনজীবীদের। বাংলাদেশ বার কাউন্সিলে ওনাদেরকে সমন্বয় করে আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, সিনিয়র অ্যাডভোকেটস আছেন, ওনাদেরকে ওনাদের অভিজ্ঞতার এবং ওনাদের মতামত নিয়ে যদি একটা কমিটি ফর্ম করা যায়, কি কি অপশনে ভার্চুয়ালি করা যায় এবং কি কি অপশনগুলিতে ফিজিক্যাল কোর্টে মুভমেন্টের বিষয়টা একটা কনসেনসাসে যদি আসা যায়, সেটা বরং বেশি বাস্তবমুখী হবে। আমাদের বার অ্যাসোসিয়েশন খুলে দিলে সেখানে কিন্তু আইনজীবীদের প্রচুর সমাগম হবে। সেই ক্ষেত্রে আমাদের বার অ্যাসোসিয়েশনগুলোতে এই স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুবই দুরূহ হবে। আর ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্য চালানোটার একেবারে সকাল থেকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে এমন নয়। যেহেতু ভার্চুয়াল পদ্ধতিতে হবে, সেটার জন্য হয়তো আমরা বিকেলবেলার বা সন্ধ্যার পরেও একটা সময় বের করে নিতে পারি। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নিয়মিত আদালত চালুর দাবি করে করোনার সময়ের জন্য ৭ দফা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ৮ তারিখের মিটিংয়ে আমরা স্পষ্ট করে বলছি যে ভার্চুয়াল আদালত কখনো স্বাভাবিক আদালতের বিকল্প হতে পারে না। এবং আমরা আরো অনুরোধ করেছিলাম যে আদালতটা খুলে দেওয়ার জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপগুলোর অন্যতম হচ্ছে যে সুপ্রিম কোর্টের নেতৃত্বে একটি কমিটি করে সেখানে আমাদের আদালতের অবস্থানগুলো পর্যালোচনা করে, যদি ওনাদের কোনো সুপারিশ থাকে সেই সুপারিশগুলো আমাদেরকে দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এবং আদালতটা তারপর খুলে দেওয়ার জন্য। করোনায় এ পর্যন্ত সুপ্রিম কোর্টের ৩৫ জন আইনজীবী মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন শতাধিক আইনজীবী। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে দেশে ফেরত আসা কর্মীদের জন্য ঋণ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে ১৫ জুলাই থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, জামানত ছাড়া মাত্র ৪% সুদে এই ঋণ নিতে পারবেন ফিরে আসা কর্মীরা। ভিয়েতনামে আটকে পড়াদের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, প্রবাসী কোনো কর্মীর সমস্যা হলে দায়িত্ব নিতে হবে রিক্রুটিং এজেন্সিকেই। করোনা ভাইরাসের প্রভাবে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২২,০০০-এর মতো প্রবাসী কর্মী। নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হলে এই সংখ্যা দাঁড়াতে পারে কয়েক লাখ। বিদেশ থেকে বেকার হয়ে ফেরা এই কর্মীরা যাতে দেশে কিছু করতে পারেন, সেজন্য সহজ শর্তে ঋণ কার্যক্রম শুরু করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। ১৫ জুলাই থেকে সারা দেশের ৬৩টি শাখায় এই ঋণের জন্য আবেদন করতে পারবেন ১ মার্চের পরে দেশে ফেরা প্রবাসীরা। একই সাথে প্রবাসী করোনায় মৃতের পরিবারের সদস্যরাও ঋণ পাবেন।
এই 200 কোটি টাকা আমরা কিন্তু লিমিট করে দিয়েছি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে। দ্যাট ইজ ছোট আকারে যারা বিশেষভাবে কোভিডে আক্রান্ত হয়েছেন, ওনারাও যা করেছেন দেশের জন্য। এখন এটা হলো দেশের আমাদের দায়িত্ব কে ওনাদের জন্য কিছু করা, যার জন্য আমরা কিন্তু এই কার্যক্রম নিয়েছি। ফেরত আসা কর্মীদের দেব বা যিনি মারা গেছেন তার পরিবারকে দেব, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস, একটা শর্ত তাকে পূরণ করতে হবে। সেটি হচ্ছে তিনি যে বৈধভাবে বিদেশে গিয়েছিলেন অথবা তিনি বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন, এটি তাকে প্রমাণ করতে হবে। সরকারি ছাড়পত্র বা স্মার্ট কার্ড নিয়ে যাওয়ার পরও ভিয়েতনামে প্রতারণার শিকার প্রবাসী কর্মীদের দায়িত্ব নিচ্ছে না কেউই। এ বিষয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। আপনি একটা চাকরি নিয়ে মানুষ পাঠিয়েছেন ওখানে যদি চাকরি না পায়, হ্যাঁ, ওখানে যদি না খেয়ে থাকে, হ্যাঁ, আকাশে তলায়, ইট ইজ দ্য রিক্রুটিং এজেন্টস দায়িত্ব। এবং আমরা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ইনকোয়ারি করছি। আল জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেয়ায় মালয়েশিয়া সরকার এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করতে বিজ্ঞপ্তি দিয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের এখানে কিছুই করার নেই। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন মেনে চলার পরামর্শ দেন ইমরান আহমদ। তো ওই সরকারের আইন মোতাবেক এখানে কিন্তু আমাদের কিচ্ছু করার নাই। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখেও ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রির এই কার্যক্রম চলবে 28 জুলাই পর্যন্ত। প্রথম দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইনে পণ্য কিনেছে সাধারণ মানুষ। এতে ছিল না শারীরিক দূরত্ব। রবিবার দুপুরে রাজধানীর খামারবাড়ির চিত্র এটি। ধুম বৃষ্টিতে ভিজে এই কেনাকাটা তুলনামূলক কম দামে পণ্যের প্রতি সাধারণ মানুষের নির্ভরতার নমুনা। দোকানের চেয়ে দাম কম হওয়ায় ভোগান্তি সয়েও টিসিবির পণ্যের প্রতি এই বাড়তি আগ্রহ। করোনার ভয়কেও যেন তোয়াক্কার সময় নেই। এখানে আইসে 1 কেজি ডাল 1 কেজি চিনি নিতে পারি 50 টাকা দরে। এটা তো আমাদের জন্য এখনকার জন্য অনেক। 50 টাকা মসুর ডাল আর বাজারে 100 টাকা বুঝলেন। কম না দিলে তার আমরা আইতাম না, কম দিয়ে দিকে একটু এ নাই। দোকানে তো দাম বেশি, আমরা এই জন্য একটু এখানে আসছি আর কি। এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। বেচা কিনা ভালো, মানুষ আছে অনেক। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি মিলছে 52 টাকা কেজি দরে। এছাড়া মসুর ডাল 50 টাকা কেজি, সয়াবিন তেল 80 টাকা লিটার। একজন সর্বোচ্চ কিনতে পারছে 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল ও 5 লিটার সয়াবিন তেল। প্রথম দিনে রাজধানীর প্রায় সব পয়েন্টেই ছিল ক্রেতাদের ভিড়। চিপাচিপি করে দাঁড়ায় নিতেছেন, কি করবো বলে। বিক্রি ভালো হচ্ছে, কিন্তু এরা তো সামাজিক দূরত্ব বজায় রাখতেছে না। এবারে বলতেছি, এরা মানতেছে না। জিনিস ভালো, দাম একটু কম পাওয়া যায়। এখানে আসছে ন্যায্য মূল্য দেয় কারণে আসছি, তেমন আসতাম না। তবে হাতিরপুল, ফার্মগেট, আনন্দ সিনেমা হল সহ রাজধানীর বেশ কিছু পয়েন্টে টিসিবির পণ্য বিক্রির কথা থাকলেও ট্রাকের দেখা পায়নি মানুষ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের গডফাদার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ের সংবাদ সম্মেলনে ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, মানব পাচারকারী চক্রের গডফাদার আজম খান সহ 3 জনকে গ্রেফতারের কথা। আজমের গ্রামের বাড়ি চট্টগ্রামে। দুবাইতে রয়েছে 4টি 5 স্টার হোটেল। প্রায় অর্ধশত দালালের মাধ্যমে কম মেয়েদের ট্যুরিস্ট ভিসায় দুবাইতে পাচার এবং তাদের অনৈতিক কাজে বাধ্য করা হতো। গেল 8 বছরে শতাধিক মেয়েকে পাচার করেছে এই চক্রটি। দুবাই সরকার বাংলাদেশ দূতাবাসকে আজম খান সম্পর্কে জানালে তার পাসপোর্ট বাতিল করা হয়। সিআইডি বাদী হয়ে মামলা করেছে লালবাগ থানায়। দেশে আজম খানের বিরুদ্ধে 6টি হত্যাসহ 15টি মামলা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পাপুল কাণ্ডে এবার গ্রেপ্তার হয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারা। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরবি পত্রিকা আল কাবাসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেজর জেনারেল মাজেন আল জারাহের বিরুদ্ধে। অভিযোগ আসার পর জুনের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো। এবারে আন্তর্জাতিক সংবাদ।
করোনা মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 5,68,400 ছাড়িয়েছে। আক্রান্ত 1,28,81,000-এর বেশি। সুস্থ হয়েছেন 75 লাখের উপরে। করোনায় দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে 71,500 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 18,40,000-এর বেশি। সার্বিক মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,37,000 ছাড়িয়েছে। আক্রান্ত 33,57,000-এর বেশি। পরিস্থিতি নাজুক থাকার পরও খুলে দেওয়া হয়েছে ফ্লোরিডায় অবস্থিত বিনোদন কেন্দ্র ডিজনি ওয়ার্ল্ড। করোনা পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নেয় চলতি বছরের মার্চে এটি বন্ধ করে দেওয়া হয়। মেক্সিকোতে মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,89,000-এর বেশি। বিশ্বের 213টি দেশ ও অঞ্চলে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা 27,700-র বেশি। এতে আক্রান্তের সংখ্যা 8,50,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু 22,762 জনের। এবার বচ্চন পরিবারে করোনা শনাক্ত হল পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন ও নাতনি আরাধ্যের শরীরে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্বশুর অমিতাভ ও স্বামী অভিষেকের করোনা শনাক্তের একদিন না পেরোতেই করোনা পজিটিভের রিপোর্ট এলো ঐশ্বরিয়া রায় ও 8 বছর বয়সী মেয়ে আরাধ্যের। শনিবার করোনা শনাক্ত হওয়ায় ও শারীরিক অবস্থার অবনতি হলে 77 বছর বয়সী অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের নীনাবতী হাসপাতালে আইসোলেশনে ইউনিটে ভর্তি করা হয়। পরে তিনি এক টুইট বার্তায় গেল 10 দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করার তাগিদ দেন। করোনা নিয়ে উদ্বিগ্ন নয়, সচেতন হবার আহ্বান জানান। একই দিনে করোনা শনাক্ত হন অমিতাভ পুত্র। তবে শারীরিক অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি হননি অভিষেক। তবে জয়া বচ্চন, শ্বেতা নন্দা ও তার ছেলে এখনও করোনা মুক্ত। বচ্চন পরিবারের করোনা শনাক্তের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। তাদের রোগ মুক্তির প্রার্থনা করেছেন প্রভাবশালী রাজনীতিবিদরাও। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। ক্রিকেটাররা নিজেরাই দল বেছে নেয় এবার তাদের পারিশ্রমিক পরিশোধের দায় নেবে না বিসিবি, বরং খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট কন্ট্রোল অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। করোনা পরিস্থিতির উন্নতি হলে ক্লাবগুলোকে সর্বোচ্চ 15 দিনের সময় দেওয়া হবে। এর মধ্যেই মাঠে নামতে হবে তাদের, জানিয়েছেন সিডিএম সমন্বয়ক আমিন খান। খেলা বন্ধ, অর্থনৈতিক সংকটে ক্রিকেটাররা। তাদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোঅবের পক্ষ থেকে ক্লাবগুলোর কাছে প্রথম কিস্তির টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে। যদিও এবার নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন ক্রিকেটাররা। তাদের দাবির মুখেই প্লেয়ার্স ড্রাফটের বদলে ক্লাবগুলোর সাথে খেলোয়াড়দের সরাসরি চুক্তির সুযোগ দিয়েছে বিসিবি। তাই পারিশ্রমিক পরিশোধের বিষয়ে মধ্যস্থতায় তেমন আগ্রহী নয় তারা। গতবার প্লেয়ারদের দাবির মুখে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এবার প্লেয়ারদের সেই কথাটা তাদের রেখেছিল এবং খেলা তাদের দলবদল ওপেন হয়েছিল। সেই কারণে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে প্রত্যেকটা ক্লাবের ইন্ডিভিজুয়াল চুক্তি হয়েছে। সেই কারণে এই ব্যাপারে এখন পর্যন্ত বোর্ডের কোনো দায়িত্ব নেই। যদি কোনো কারণে কোনো প্লেয়ার আমাদের কাছে কোনো সিডিএমের নিকট কোনো দাবি করে বা কোনো অভিযোগ করে, আমরা অবশ্যই সেই বিষয়টা দেখব। করোনার প্রকোপে এক রাউন্ড হয়েই বন্ধ হয়ে আছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। কবে আবার লিগ মাঠে গড়াবে তার নেই ঠিক। তবে ক্লাবগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে সিসিডিএম। লিগ বাতিলের এখন পর্যন্ত আমাদের কোনো সম্ভাবনা আমাদের নেই। আমরা চাচ্ছি যে করোনা পরিস্থিতি উন্নতি হলে এবং সার্বিক সর্বদিক থেকে পরিস্থিতি ভালো হলে আমরা প্রিমিয়ার লিগ থেকেই আমরা খেলা আরম্ভ করব। করোনা ঝড় সহ সবকিছু সামলে খেলা মাঠে গড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব সংবাদ যাওয়ার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনা উপসর্গে আরও 58 মৃত্যু, সর্বোচ্চ 24.11% শনাক্তের রেকর্ড। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় জেকেজির ডাক্তার সাবরিনা গ্রেফতার, ধরা হবে রিজেন্টের সাহেবকেও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি। রিজেন্ট এবং জেকেজির প্রতারণায় বিস্ময় কাদেরের, আওয়ামী লীগের লোকেরা এসব অপকর্মে ব্যস্ত বলেছেন ফখরুল। নদ নদীর পানি আবারও বাড়ছে, বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় বন্যা, চরম দুর্ভোগে লাখো মানুষ।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।